হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ইভেনিয়া মাই নেম ইজ জিৎ। তো এখন আমরা কথা বলবো নেটফ্লিক্সের রিসেন্ট অ্যানাউন্সমেন্টের ব্যাপারে। তো নেটফ্লিক্স রিসেন্টলি তাদের 2025-এ যে কন্টেন্টসগুলো তাদের আসতে যেত সেইটা একটা তাদের ইভেন্ট হয় তুরুম বলে। তো সেইখানে তারা 2025-এর যে তাদের কন্টেন্টসগুলো আসবে বা তার যে স্লেটটা সেটা একটা অ্যানাউন্স করে দিয়েছে ইয়েস্টারডে। ওকে, তো সেইটার ব্যাপারে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো পার্সোনালি আমি এই ধরনের ভিডিও বানাতে আমার পার্সোনালি ভালো লাগে না। দেখবেন আমি কোনো ট্রেলার টিজারের ব্যাপারে একদম কথা বলি না, একদম ইনিশিয়াল ওয়েতে বলতাম, এখন আর ওই ধরনের ভিডিও বানাই না। ওকে, তো বাট আজকে বানাচ্ছি যেহেতু লাস্ট কিছু ভিডিওস দেখছি পারফর্ম করছে না, তো ভিউজ কামানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি। ওকে, তো যাই হোক, এইসব ফালতু কথা ছেড়ে দিয়ে বা টপিকে আমরা কনসেন্ট্রেট করি। তো নেটফ্লিক্স কালকে মানে ইয়েস্টারডে 19টা কন্টেন্টস তারা, 19 মানে 19 কন্টেন্টস তারা মানে অ্যানাউন্স করেছে নিজের ইউটিউব চ্যানেলে। ওকে, এবার তার মধ্যে কিন্তু সব মুভি ওয়েব সিরিজ নেই, তার মধ্যে রিয়ালিটি শো, স্ট্যান্ড আপ কমেডি শো এগুলো কিন্তু ইনক্লুড রয়েছে। ওকে, আর স্পোর্টসও রয়েছে। ওকে, তো দেখুন, ফার্স্ট আমরা যে কন্টেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জুয়েল থিফ। তো এতে সैफ আলি খান রয়েছে আর আমাদের রয়েছে জয়দীপ এলাহাবাদ রয়েছে। ওকে, তো দেখুন এই কন্টেন্টে এর যে টিজার যেটা অ্যানাউন্স করা হয়েছে, তো সেটা আমার পার্সোনালি ভালো লেগেছে। কারণ কি এর যে টিজারটা, সেখানে আমরা মানে অনেকটা ওই ব্যাং ব্যাং অথবা হ্যাপি নিউ ইয়ারে যেরকম একটা ছিল যে একটা ডায়মন্ড চুরি করবে। ওকে, তো সেই ধরনের একটা ভাইবস কিন্তু আপনি পাবেন টিজারটা দেখে। ওকে, আর সैफ আলি খানকে দারুণ লাগছে। সैफ আলি খানের থেকেও বেশি দারুণ লাগছে জয়দীপ এলাহাবাদকে। ওকে, জয়দীপ এলাহাবাদ তো খুবই ভালো একজন অ্যাক্টার, পাতাল লোকে দারুণ রিসেন্টলি দারুণ পারফরমেন্স দিয়েছে। আর এখানেও টিজারটার মধ্যে বেশ প্রমিসিং লাগছে। আর সैफ আলি খানকে এই ধরনের ক্যারেক্টারে মানে এই ব্যাডাস ক্যারেক্টারে সैफ আলি খান জাস্ট ফাটিয়ে রেখে দেয়। ওকে, তো এই যে ট্রিটমেন্টটা এটা রেস 2 এর মতনও লাগছিল, মানে সैफের ক্যারেক্টারটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে টিজারের মধ্যে। বাকি তো ট্রেলার এটসেট্রা এটা আমরা আরও বেটার বলতে পারবো, বাট টিজার লেভেলে কিন্তু আমার বেশ ইন্টারেস্টিংই লেগেছে। ওকে, কিন্তু এই সিরিজটা সবই ভালো, কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে ডিরেক্টরের যে নামটা দেখলাম কুকি গুলাটি। তো এর আগে ওই প্রিন্স বলে সিনেমাটা বানিয়েছে বিবেক ওবেরয়, তারপর ধোকা রাউন্ড দি কর্নার বলে একটা সিনেমা এসেছিল, ওই কি নামটা যেন, খুশালি কুমার আর আদম এরা সব ছিল, মানে খুবই বাজে একটা সিনেমা। তো এই ধরনের সিনেমা যেহেতু বানিয়েছে, তো আশাটা একটু কম আছে যেহেতু ডিরেক্টর মানে বাজে। ওকে, তো দেখা যাক, এবার ডিরেক্টর হয়তো মানে কখনো কখনো ভালো কাজ তো করে। অনুভব সিনহাও আগে ভালো মানে ভুলভাল সিনেমা বানাতো, এখন রিসেন্টলি সে নিজের মানে মানে 2.0 ভার্সনে কাজ করছে। তো সেটা হয়তো এই ডিরেক্টরটার ক্ষেত্রেও হতে পারে, তো সেটা আমরা ফিউচারেই জানতে পারবো যখন এই কন্টেন্টটা রিলিজ করবে। ওকে, যাই হোক, সেকেন্ড যে কন্টেন্টটার ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে রানা নাইডু সিজন 2। ওকে, তো রানা নাইডু সিজন 2-তে রানা দাগুপাতি, ভেঙ্কটেশ এটসেট্রা এরা রয়েছে। ওকে, তো এই টিজারটার মধ্যে আমরা সিজন 1-এ যেরকম একটা ওই কাইন্ড অফ একটা র অ্যাম্বিয়েন্স যেটা আমরা দেখতে পেয়েছিলাম সিজন 1-এর ক্ষেত্রে, যেটা মানে অনেকে মানে খুবই অনেকে আবার সিরিজটা পছন্দও করেনি, অনেকের খুব ভালো লেগেছে, মানে একটা মিক্সড একটা রিয়াকশন এসেছিল সিরিজটার ক্ষেত্রে। সেই জিনিসটা আমরা সিজন 2 এর টিজারের মধ্যে দেখতে পাচ্ছি। তো আশা করছি সিরিজটা ভালো হবে। তো বাকি তো আমরা কন্টেন্টটা এলেই জানতে পারবো। থার্ড যে কন্টেন্টটার ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে টোস্টার, যাতে রাজকুমার রাও সানিয়া মালহোত্রা রয়েছে। ওকে, তো রাজকুমার রাও সানিয়া মালহোত্রা এর আগে হিট দ্য ফার্স্ট কেসের যে রিমেকটা হয়েছিল বলিউডে, তো সেইটাতে তারা দুজন কাজ করেছে, যেটা একদম ডিজাস্টার হয়েছিল, বক্স অফিসে চলেওনি। আর আমি সিনেমাটা দেখিনি, আমার মানে অরিজিনাল সিনেমাটা যেহেতু খুব একটা ভালো লাগেনি, তো ওই সিনেমাটাও দেখিনি। ওকে, তো এই টিজারটা আমার ওকে ওকে লেগেছে। এখানে রাজকুমার রাওকে সেই ওই ভিকি বিদ্যা কা ওওয়ালা ভিডিও যেরকম একটা রোল ছিল, ওই রকম ওই টিপিক্যাল একটা মানে স্মল টাউন মানে লন্ডা, ওই ধরনের একটা রোলই আমরা দেখতে পাচ্ছি। তো রাজকুমার রাওয়ের পারফরমেন্স আমার মানে কি বলবো, মানে একঘেয়ে টাইপের লেগেছে আর কি। সত্যি কথা বলছি, এটা একদম মন থেকে বললাম, এটা অনেকে রাজকুমার রাওয়ের ফ্যান্সরা রেগে যেতে পারে। রাজকুমার রাও আমার মনে হয় না এই ধরনের জনরা থেকে না এবার একটু মানে ব্রেক নেওয়া উচিত, কারণ কি রাজকুমার রাওকে বড্ড রিপিটেটিভ ওয়েতে এবার প্রেজেন্ট করা হয়ে যাচ্ছে। কারণ কি রাজকুমার রাও রিসেন্ট কিছু কাজ দেখবেন, স্ত্রীতে করেছে একবার, ঠিক আছে, তারপর থেকে মানে ভিকি বিদ্যা, মিস্টার অ্যান্ড মিসেস মাই, মানে পরপর পরপর এরকম এই স্মল টাউন লন্ডার যে ক্যারেক্টারগুলোতে তাকে পুরো টাইপ কাস্ট করে দেওয়া হচ্ছে। মানে তার যে ধরনের মানে অ্যাক্টিং পোটেনশিয়াল আছে, এটা আমরা শ্রীকান্তের মতন সিনেমাতে দেখতে পেয়েছি, বা তার আগে যে কটা ওমরতা বলে সিনেমাটা আছে যেটা আমরা দেখতে পেয়েছি, সেই মানে অ্যাক্টিং পোটেনশিয়ালটা না কোথাও যেন একটা মানে এই ধরনের সিনেমাতে না ফুটে ওঠে না, ঠিক আছে। তো সেই হিসেবে আমার রাজকুমার রাওকেও খুব একটা ভালো লাগেনি টিজারটার মধ্যে। সানিয়া মালহোত্রাকে ওকে ওকে লেগেছে, আর কমেডি পাঞ্চলাইন যেগুলো রয়েছে সেগুলো ডিসেন্ট লেগেছে আমার, মানে একদম খারাপও লাগেনি আমার ভালোও লাগেনি। ওকে, তো আপনাদের কেমন লেগেছে, আপনারা যদি টিজারটা দেখে থাকেন কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। আমার ওকে ওকে লেগেছে। ফোর্থ যে কন্টেন্টটার ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে দিল্লি ক্রাইম সিজন 3। ওকে, যাতে আমরা দিল্লি ক্রাইমে অ্যাসার যে কাস্ট সেটাকেই আমরা দেখতে পাচ্ছি, রাশিকা দুগ্গল, তারপরে শেফালি শাহ, আর হুমা কুরেশি অ্যাডিশনাল অ্যাড হয়েছে কাস্টের মধ্যে।
তো এইটাও বেসিক্যালি দিল্লি ক্রাইমেরই, যেরকম দিল্লি ক্রাইমের দুটো সিজন যেরকম ছিল সেই রকমই একটা কোনো মানে হিউম্যান ট্রাফিকিংয়ের ওপরই আই থিঙ্ক বেস্ট হতে চলেছে, যেটুকু আমি রিপোর্ট পেয়েছি। ওকে, তো বাকি আমরা আরও যদি ট্রেলার যখন আসবে তখন আমরা আরও বেটার বুঝতে পারবো যে এটা কোন ইনসিডেন্টের ওপর বেস্ট। কারণ কি প্রথম যে সিজনটা ছিল সেটা তো নির্ভয়ার মানে ইনসিডেন্টের ওপর বেস্ট ছিল, সেকেন্ড যে সিজন ছিল তার যে স্টোরি লাইন ছিল সেটাও কিন্তু একটা রিয়েল ইনসিডেন্টের ওপরই বেস্ট ছিল। ওকে, তো থার্ড সিজনটাও আশা করা যাচ্ছে যে এটা কোনো রিয়েল ইনসিডেন্টের উপরই তারা কোনো মানে গল্পটা ডেভেলপ করবে। সো সেটা আমরা ট্রেলার দেখতে পেলে আরও বেটার বলতে পারবো, বাট টিজার লেভেলে আমার বেশ ভালোই লেগেছে। ওকে, যে কন্টেন্টের ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে আপ জেসা কুই, যাতে আর মাধবন রয়েছে আর ফাতিমা সানা শেখ রয়েছে। ওকে, তো এটা একটা রম কম স্পেসের একটা কাজ হতে চলেছে, এটা আমরা টিজারটা দেখে বুঝতে পারছি। তো এদের মানে আর মাধবন তো খুবই ভালো একজন অ্যাক্টর, ঠিক আছে। আর মাধবন এই ধোকা, রাউন্ড দি কর্নারের মতন ভুলভাল সিনেমা না করলে তার যা অ্যাক্টিং পোটেনশিয়াল সেটা আমরা মানে যে কোনো সিনেমাতে, মানে সে নিজে যে সিনেমাটা ডিরেক্ট করেছে রকেটি বলে, সেখানেও দেখতে পেয়েছি, আর যে কোনো ভালো ভালো সিনেমাতে আমরা তার অ্যাক্টিং পোটেনশিয়াল দেখতে পেয়েছি। ওকে, ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্টার্স। তো এই মানে এই ধরনের সিনেমাতেও সে খুব ভালো কাজ করে, মানে এই স্পেসের মধ্যেও সে খুব ভালো কাজ করতে পারে, সেটা আমরা রैना है तेरे दिल में তে দেখেছিলাম। ওকে, এখানে তার আর সানিয়া বলছি ফাতিমা সানা শেখের মধ্যে যে কেমিস্ট্রিটা, তাদের দুজনের কেমিস্ট্রি কিন্তু ভালোই লাগছে। আর টিজারটা আমার ঠিকঠাক লেগেছে, মানে একটা রমকম মানে জনরার মধ্যে যেরকম টিজার হওয়া উচিত সেই হিসেবে ঠিকঠাক ওকে লেগেছে। বাকি ট্রেলার এটা আমরা আরও বেটার বলতে পারবো। ওকে, তো এই কাজটা আমার ঠিকঠাকই লাগছে, বা বাকি তো আরও যখন ট্রেলার এটসেট্রা আসবে তখন আরও বেটার বলতে পারবে। আপাতত আমার ঠিকঠাকই লেগেছে। 6 যে কন্টেন্টের ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে কহরা সিজন 2। তো কহরা সিজন 1 আপনারা যারা দেখেননি দেখতে পান, খুবই দারুণ একটা কাজ হয়েছে। বরুণ সবদি রয়েছে আসুরে, ওকে, আর মোনা সিং রয়েছে। তো সিজন 1টা আমার দারুণ লেগেছিল। সিজন 2 এর টিজার আমরা যেটুকু দেখতে পেলাম সেটা খুবই ইন্টারেস্টিং লাগছে। এবার বাকি তো দেখা যাক, সিরিজটা এলে আমরা আরও বেটার বলতে পারবো। বাট আপনারা যদি সিজন 1টা না দেখে দেখেন, আমি আপনাদের রেকমেন্ড করবো অবশ্যই সিজন 1টা দেখুন, যারা ওই মিস্ট্রি থ্রিলার জনরার ফ্যান। ওকে, আপনাদের দারুণ লাগবে। এবার 7 যে কাজটার ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে YRF এর একটা সিরিজ, সেটা হচ্ছে মন্ডলা মার্ডার্স। এতে বানি কাপুর রয়েছে, সুরভিন চাওলা রয়েছে, আর গুল্লাক সিরিজটা যারা দেখেছেন সোনি লিভে, ভৈরব রাজগুপ্তা বলে একজন একটা ছিলেন ওই সিরিজের মধ্যে, সেও এইখানে রয়েছে। ওকে, এটাকে ডিরেক্ট করছে গোপী পুত্রান, আর একজন ডিরেক্টর রয়েছে মানান রাওয়াল বলে। তো গোপী পুত্রানের ব্যাপারে যদি আপনারা না জানেন, তো গোপী পুত্রান মর্দানি 2 এর মতন সিনেমা কিন্তু তিনি ডিরেক্ট করেছেন, আর ফার্স্ট পার্টটা তিনি অ্যাজ আ রাইটার কাজ করেছিলেন। তো গোপী পুত্রান কিন্তু মানে এই জনরাটা কিন্তু খুব ভালো হ্যান্ডেল করতে পারেন, মানে আগে দুটো কাজ আমরা যেটা দেখতে পেয়েছি। এবার এইখানে দেখা যাক, মানে টিজার লেভেলে কিন্তু ইন্টারেস্টিংই মনে হলো কাজটা। ওকে, তো বাকি আমরা আরও মানে ট্রেলার এটসেট্রা এলে আরও বেটার বলতে পারবো। ওভারঅল টিজারটা কিন্তু আমার ভালোই লেগেছে। ওকে, বাকি 8 যে কাজটার ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে আক্কা বলে, যাতে কীর্তি সুরেশ রয়েছে আর নেটফ্লিক্স গার্ল রাধিকা আপ্টে রয়েছে। ওকে, তো এইটা আমরা বেসিক্যালি বুঝতে পারছি এটা একটা ম্যাট্রিয়ার্কি, কোনো একটা ম্যাট্রিয়ার্কি সোসাইটির ওপর একটা মানে গল্পটা বেস্ড হয়ে রয়েছে। এবার আক্কা কি, সেটা মানে কি মানে এক্সিস্টেন্স কি, তো এই জিনিসটা জানতে হলে আপনাকে পুরো সিরিজটা দেখতে হবে, যেটা আমাদের টিজারেও খুব একটা করা হয়নি। এখানে বেসিক্যালি ক্যারেক্টার ইন্ট্রোডাকশনগুলো করানো হয়েছে, যে কীর্তি সুরেশের ক্যারেক্টারটা কেমন হতে চলেছে আর রাধিকা আপ্টের ক্যারেক্টারটা কেমন হতে চলেছে। বাট এটা যেটুকু আমরা বুঝতে পারছি, ম্যাট্রিয়ার্কি সোসাইটির ওপর কোনো একটা মেসেজিং করে এই সিরিজটা বানানো হয়েছে। ওকে, বাকি তো আমরা আরও কন্টেন্টের যখন গ্লিমস বা এটসেট্রা আরও বেশি কিছু যখন তারা মেটেরিয়ালস রিলিজ করবে তখন আমরা আরও বেটার বলতে পারবো। বাট গ্লিমসটা আমার ইন্টারেস্টিং লেগেছে। 9th যে কাজটার ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে গ্লোরি বলে। তো এতে রয়েছে দিব্যেন্দু, আমাদের মুন্না ভাইয়া দিব্যেন্দু, আর তার সাথে রয়েছে পুলকিত সম্রাট। তো এটাকে ডিরেক্ট করেছে কনিষ্ক বর্মা আর করণ অংশুমান, যারা ইনসাইড এজের ক্রিয়েটার্স, ঠিক আছে। তো ইনসাইড এজের সিজন 1 সিজন 2 দুটোই কিন্তু খুব ভালো। সিজন 3টা অতটা আমার ভালো লাগেনি, বাট ইনসাইড এজ কিন্তু আপনি যদি দেখেন কিন্তু খুবই মানে ওভারঅল কিন্তু খুবই মানে ভালো একটা সিরিজ, ঠিক আছে। মানে প্রথম দুটো সিজন তো খুবই ভালো, থার্ড সিজনটা একটু কোথাও কি লেট ডাউন করেছিল, আমার ভালো লাগেনি, আমি রিভিউ করেছিলাম, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। তো এই কাজটার থেকে আমার একটা এক্সপেকটেশন রয়েছে। তো এখানে আমরা যেটুকু গল্প দেখতে পাচ্ছি যে এখানে দিব্যেন্দু ক্যারেক্টারটা একজন বক্সার, তো এখানে হয়তো ওই বক্সিং মানে বক্সার মানে স্পোর্টসের যে পলিটিক্স এটসেট্রা করা হয়, যে বক্সার্সদের কীভাবে ম্যানিপুলেট করা এটসেট্রা, তো সেই পলিটিক্সটা হয়তো এই সিরিজের মধ্যে দেখানো যে মানে হবে হয়তো, সেটা আমরা আরও বেটার বলতে পারবো মানে যখন মানে সিরিজটা আসবে বা এর যে মেটেরিয়ালসগুলো রিলিজ করবো আস্তে আস্তে, তো তখন আরও বেটার বলতে পারবো। বাট টিজার লেভেলে আমার ভালোই লেগেছে, আর ক্রিয়েটার্সরা যেহেতু ভালো, তো এক্সপেকটেশন আছে একটা। ওকে, এবার 10th যে কন্টেন্টটার ব্যাপারে কথা বলবো, তো এটা কোনো ওয়েব সিরিজ বা মুভি নয়, এটা হচ্ছে WWE। তো WWE নেটফ্লিক্সে এবার থেকে স্ট্রিম করবে। তো WWE এর পরে যে ইভেন্টসগুলো আছে সেগুলো প্রত্যেকটাই নেটফ্লিক্সে স্ট্রিম করবে। ওকে, তো এটা আমি কমেন্ট সেকশন চেক করছিলাম, এখানে WWE যারা ফ্যান্স রয়েছে তারা খুবই এক্সাইটেড, তারা বলছে আমরা সাবস্ক্রিপশন নিয়ে নেবো এটসেট্রা। তো এটা অ্যাকচুয়ালি নেটফ্লিক্স ওই মানে সাবস্ক্রিপশনটাকে করা উইথহোল্ড করে রাখার জন্য, ওইটা ওই সাবস্ক্রিপশনটাকে ওই সাবস্ট্যান্ড রাখার জন্য এই জিনিসগুলো করছে। তো সেইটা কিন্তু অনেকটা সাকসেসফুল হয়েছে আমার মনে হচ্ছে, কারণ কি এর যা কমেন্ট সেকশনে আমি যে
কমেন্টস এটসেট্রাগুলো যেগুলো দেখলাম, কারণ কি অনেকে একটা এই মানে WWE এর জন্য অনেকে কিন্তু এক্সাইটেড, আর অনেকে আই থিঙ্ক সাবস্ক্রিপশনও নেবে। ওকে, 11 যে কনটেন্টটা আছে সেটা ওয়ান অফ দ্য মানে মানে কি বলবো মাচ অ্যাভেটেড কনটেন্ট অফ বেঙ্গল, মানে প্রত্যেকটা বাঙালি কনটেন্টটার জন্য ওয়েট করছে, দ্যাট ইজ খাকি দা বেঙ্গল চ্যাপ্টার। ওকে, দেখুন অনেস্টলি বলছি, খাকি দা বিহার চ্যাপ্টার আমি দেখিনি ফার্স্ট সিজনটা আমি এর মধ্যেই দেখার চেষ্টা করবো, বাট ফার্স্ট সিজন যেটুকু আমি শুনেছিলাম যে খুব ভালো একটা কাজ হয়েছিল। ওকে, এবার নীরাজ পান্ডে যেহেতু অ্যাসোসিয়েট রয়েছে, দেখুন নীরাজ পান্ডে অ্যাসোসিয়েটেড রয়েছে মানেই যে কাজটা ভালো হবে তার কোনো মানে নেই, সেটা আমরা মানে এখনকার দিনে দাঁড়িয়ে বলতেই পারি, ঠিক আছে, কারণ কি অরমে কাহা দামটা মানে আপনারা দেখেছিলেন সিনেমাটা, আমার পার্সোনালি ভালো লাগেনি, অনেকে ভালো লাগেনি, সিনেমাটা মানে বিশাল বড় ডিজাস্টার হয়েছিল। তারপরে তামান্নার সাথে একটা মানে অবিনাশ তিওয়ারি তামান্নার একটা সিনেমা এলো নীরাজ পান্ডে, সেই সিনেমাটাও খুব একটা ভালো হয়নি, সেটাও বেশ বাজেই রিভিউ পেয়েছিল। তো নীরাজ পান্ডে আছে মানে কাজটা কতটা ভালো হবে কি খারাপ হবে সেটা এখন থেকে আমরা বলতে পারছি না, বাট এখানে বেঙ্গলি অ্যাক্টার্সরা যেহেতু ইনভলভ রয়েছে, তারা যেহেতু একটা এরকম একটা নেটফ্লিক্সের মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছে, তো সেইটা একটা অ্যাজ আ বাঙালি কিন্তু আমাদের জন্য একটা খুব প্রাউড মোমেন্ট। ওকে, এখানে আমরা বাঙালি প্রত্যেকটা অ্যাক্টার্সকে, সেটা জিৎ হোক, প্রসেনজিৎ হোক, পরমব্রত হোক, প্রত্যেকেই কিন্তু এই মানে গ্লিমসটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে বেসিক্যালি টিজারটার মধ্যে আমাদের দেখানো হয়েছে মানে এখানে যে আমাদের বাংলা যে ওয়ার্ল্ডটাকে দেখানো হবে সেই জিনিসটা মানে ওই ওয়ার্ল্ডটাকে একবার এক্সপ্লোর করানো হয়েছে, আর ক্যারেক্টার্সগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এখানে মিঠুন চক্রবর্তী ছেলেও রয়েছে। ওকে, আর মানে বলিউডের মধ্যে চিত্রাঙ্গদা সিং রয়েছে, আর পূজা চোপড়া রয়েছে, আর বন্দিশ ব্যান্ডিটস এর ঋত্বিক ভৌমিক এই সিরিজটার মধ্যে রয়েছে। ওকে, তো স্টার কাস্ট খুব ভালো, প্রত্যেকে ভালো ভালো অ্যাক্টার্স। এবার দেখা যাক এদের মানে কিভাবে এদেরকে ইউজ করেন যিনি ডিরেক্টর রয়েছেন, ওকে, যারা রাইটার্স রয়েছে তারা কিভাবে এদেরকে মানে ক্যারেক্টারগুলোকে কিভাবে ডেভেলপ করেছে, আর বাকি আমাদের বাংলাকে কিভাবে তুলে ধরে সেই জিনিসটা দেখার মতন হবে। তো এই সিনেমাটা মানে এই সিরিজটা আমি যা রিপোর্ট শুনছিলাম, আমি এটা আমার কোনো রিসার্চ নয়, এটা আমি ইউটিউবে কিছু কিছু ইউটিউবার্সদের থেকে শুনলাম যে এই কাজটা নাকি মার্চ মাসেই রিলিজ করে যাবে। ওকে, এবার জানি না, নেটফ্লিক্স কিন্তু এত তাড়াতাড়ি কোনো কাজ রিলিজ করে না। খাকি দা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে কিন্তু প্রচণ্ড মানে বাঙালিদের মধ্যে কিন্তু প্রচণ্ড হাইপ রয়েছে, ঠিক আছে, সেটা আপনি এই টিজারটার ভিউজ দেখলে আপনি কিন্তু বুঝে যাবেন। ওকে, তো জানি না তারা এত তাড়াতাড়ি এটাকে রিলিজ করবে কিনা, বাট আমার পার্সোনালি মনে হচ্ছে এত তাড়াতাড়ি কাজটা রিলিজ হবে না, এটা হয়তো জুন টুন মাস করে হয়তো আসতে পারে, বাট তাড়াতাড়ি এলে আই এম ভেরি এক্সাইটেড, মানে আমি আমার থেকে বেশি খুশি কেউ হবে না। তো আমি চাইবো আমি রং প্রুভড হই, তো বাকি দেখা যায় কাজটা কেমন হয়। 12 যে কন্টেন্টের ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে নান আদার দ্যান দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো এর সিজন 3। ওকে, তো এখানে কপিল শর্মা শো এর যে ফার্স্ট দুটো সিজন ছিল, তো সেই দুটো সিজন কিন্তু বেশ ভালো একটা ভিউয়ারশিপ জেনারেট করেছিল। এবার নেটফ্লিক্সে যেহেতু অ্যানাউন্সমেন্ট আসছে, তো প্রমোশন করতে হবে, তো সেই জন্য দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো এর সিজন 3টাকেও আনা হচ্ছে, যাতে ওদের মানে প্ল্যাটফর্মে যেহেতু খুব ভালো একটা প্রমোশন হয়। ওকে, যেহেতু কমেডি থ্রু দিয়ে একটা প্রমোশন, কারণ কমেডি কন্টেন্টস তো লোকে প্রচুর দেখতে পছন্দ করে। আর ফার্স্ট দুটো সিজন কিন্তু হেভি খিস্তি খেয়েছে, ঠিক আছে, নেটফ্লিক্সে কিন্তু লস টসও হয়েছিল শুনেছিলাম, আমি যা রিপোর্ট শুনেছিলাম, কিন্তু তা সত্ত্বেও তারা কন্টিনিউ করছে, তার মানে কিন্তু এটা কোনোভাবে একটা কিন্তু মানে নেটফ্লিক্সকে কিন্তু বেনিফিট দিচ্ছে, ঠিক আছে, তাই জন্য এই শোটাকে তারা কিন্তু কন্টিনিউ করছে না, নেটফ্লিক্স তো আর বোকা নয়। তো যাই হোক, তো সেইটারও সিজন 3 আসছে, সেটার জন্য আমি এক্সাইটেড। আর সরি, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিছু করার নেই, পুজো চলছে তো এটা আমি কিছু করতে পারবো না। ওকে, যাই হোক, তো এই কাজটার জন্য এক্সাইটেড। এবার দেখা যাক, এখানে আশা করো ভালো ভালো রাইটার্সদেরকে আনা হবে, কারণ কি এগুলো কিন্তু কোনো জিনিসটা এটা এখন তো লোকে ইন্টেলিজেন্ট হয়ে গেছে, তো প্রত্যেকেই জানে যে এইগুলো কি এই রিয়ালিটি শোগুলো কিন্তু স্ক্রিপ্টেড, ঠিক আছে, এগুলোতে কিন্তু রাইটাররা কিন্তু কাজ করে। ওকে, তো এখানে আশা করবো যে ভালো ভালো রাইটার্সদেরকে আনা হবে, যারা কিন্তু ভালোভাবে মানে এই যে স্ক্রিপ্ট বা এখানে যেভাবে এই শোটাকে করা হয় মানে ডিরেক্ট করা হয় বা এইভাবে যেভাবে শোটাকে ম্যানিপুলেট করে সেই জিনিসটাকে বেটারভাবে করবে। ওকে, 3 যে কন্টেন্টটার ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে দ্য রয়্যালস বলে, তো এতে ঈশান খাট্টার রয়েছে আর ভূমি পেডনেকার রয়েছে। তো এইটা আমার ওই নেটফ্লিক্সে যেরকম একটা কাজ হয় না, বা অ্যামাজনও দেখবেন ওই একটা বিশাল বড় একটা ওই মানে কি বলবো ওই সাউথ বম্বের জন্য বানানো একটা কন্টেন্ট, যেটার জন্য ওই এক্সেল এন্টারটেনমেন্ট বিশাল খিস্তি খায়, ঠিক আছে, সাউথ বম্বের জন্য একটা মানে বড় লোকেদের মানে লাইফস্টাইলকে দেখানো। ওকে, তো সেই জিনিসটা এই মানে এই কাজটার মধ্যে হয়তো থাকতে চলেছে, এটা আমরা এই গ্লিমস দেখে বুঝতে পারছি। তো এইটা আমার মানে ওকে বা অ্যাভারেজ লেগেছে, মানে ওই অ্যাবাভ অ্যাভারেজ লেগেছে আপনি বলতে পারেন। এখানে অ্যাক্টার্সরা ভালো ভালো রয়েছে, ঈশান খাট্টার রয়েছে, ভূমি পেডনেকার রয়েছে, তাদের পারফরমেন্সও মানে টিজারটার মধ্যে ভালোই লাগছে, বাট এটা মোর অফ দ্যান আমার ফ্যামিলি ড্রামাই মনে হচ্ছে। এবার ফ্যামিলির মধ্যে কিছু মিস্ট্রিজ থাকবে, এটসেট্রা থাকবে, বা সেটা কতটা ইন্টারেস্টিং ওয়েতে দেখাতে পারবে, আর সেই জিনিসটা যদি মানে ধরুন কোনো নর্মাল অডিয়েন্সের সাথে যদি রেজোনেট করে, বা যে রিজনসগুলো হয়তো দেখানো হবে এখানে, হয়তো যদি বড় লোকে মানে জিনিসপত্র দেখানো হয়, তার যে মেনলি রিজনসগুলো থাকে সেগুলো কিন্তু একটা নর্মাল মানুষের মধ্যে থাকতে পারে, যেটা এক্সেল এন্টারটেনমেন্টের যেহেতু কথা বলছেন, তারা কিন্তু খোগে হামকা বলে একটা সিনেমা বানিয়েছে, সেখানে কিন্তু সেই জিনিসটা খুব সাকসেসফুলি তারা দেখাতে পেরেছে, ঠিক আছে, খোগে হামকা কিন্তু অনেক নর্মাল অডিয়েন্সের কিন্তু ভালো লেগেছে। ওকে, তো সেই জিনিসটা এই কাজটার ক্ষেত্রে আমরা দেখতে পাই কিনা সেটাই দেখার মতন বিষয় হবে, বাকি দেখা যাক কি হয়। আমার টিজারটা ওই ডিসেন্ট লেগেছে আর কি। ওকে,
আর 14 যে কন্টেন্টের ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে টেস্ট। তো এতে আর মাধবন রয়েছে, নয়নতারা রয়েছে আর সিদ্ধার্থ রয়েছে। ওকে, তো এখানে একটা টেস্টের আমরা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, আর এখানে নয়নতারা ক্যারেক্টারটা, তারপর আরেকটা মেয়ের ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, তার সাথে সিদ্ধার্থ আর মাধবনকে দেখতে পাচ্ছি। এবার এই ক্যারেক্টার্সগুলোর মধ্যে কি জিনিসটা মানে কি ক্যারেক্টার্সগুলোর মধ্যে কি লিঙ্ক রয়েছে, আর এই টেস্টের অ্যাঙ্গেলটা করতে গেলে এখানে সিদ্ধার্থ মালহোত্রা বলছে, সিদ্ধার্থের যে ক্যারেক্টারটা রয়েছে, তো সেই ক্যারেক্টারটা মানে একজন টেস্ট প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি, এবার টেস্টটা তার জন্য খুব ইম্পর্টেন্ট। আর এই আর মাধবনের ক্যারেক্টারটাকে আমরা একজন এমপ্লয়ি হিসেবে দেখতে পাচ্ছি, সে তার প্রজেক্টের কাজ করছে। এবার এই দুজনের মধ্যে লিঙ্ক কি রয়েছে, এবার এই টেস্ট নামটা কেন দেওয়া হয়েছে সেটা আমরা জানতে আপনাকে সিনেমাটা দেখতে হবে। ওকে, তো এমনি টিজার লেভেল আমার ঠিকঠাকই লেগেছে, এবার বাকি সিনেমাটা এলে আমরা বেটার বুঝতে পারবো। আর ক্রিকেটের যেহেতু অ্যাঙ্গেল রয়েছে, তো সেইটা কিন্তু একটা অডিয়েন্সকে কিন্তু একটা অ্যাপিল করবে আই থিঙ্ক, আমার মনে হয়। ওকে, কিছুটা আমার জার্সিরও ভাইবস পেলাম এই টিজারটা দেখে। এবার বাকি দেখা যাক টিজারটা মানে সিনেমাটা কত কি ভালো হয় না হয়। ওকে, এবার 15 যে কন্টেন্টটার ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে সুপার সুপ্পু, যাতে রয়েছে সুদীপ কিষাণ, মিথিলা পার্কার আর মুরলি শর্মা। ওকে, তো এটা হচ্ছে মানে নেটফ্লিক্সের ফার্স্ট মানে তেলেগু কাজ, ঠিক আছে, ফার্স্ট তেলেগু সিরিজ। তো এর যে টিজারটা দেখে একদম অনেস্টলি বলছি আমার অনেকটা লাকি ভাস্করের ভাইবস পেলাম, ঠিক আছে। মানে ক্যারেক্টারটা যে সুদীপ কিষাণের যে ক্যারেক্টারটা রয়েছে সেটা খুবই মানে গরিব একজন ক্যারেক্টার, আর বাকি মুরলি শর্মা ক্যারেক্টার এটসেট্রা, মানে মিথিলা পার্কারকে দেখানো হয়নি, বাট মুরলি শর্মা আরেকজন রয়েছেন, তো ওনাদের দেখানো হচ্ছে যে তারা ওই মানে সুদীপ কিষাণের ক্যারেক্টারের ব্যাপারে কথা বলছে এটসেট্রা। ওকে, তো সেইখান থেকে আমরা ওই কিছুটা লাকি ভাস্করের যেরকম একটা মানে খুব মানে যে লাকি ভাস্কর যে ক্যারেক্টারটা ছিল দূরকালের, সেখানে লাকি ভাস্কর ক্যারেক্টারটা একটা পভার্টির মধ্যে দিয়ে মানে পভার্টি ফেস করছিল, ওকে, নিজের লাইফে। তো সেই জিনিসটা আমরা এই সিরিজটার ক্ষেত্রে হয়তো দেখতে পারবো, বা কতটা কি ভালোভাবে এক্সিকিউট করা হবে না করা হবে সেটা তো আমরা ফিউচারেই জানতে পারবো। ওকে, সিরিজটা এলে তো আমার টিজারটা ঠিকঠাকই লেগেছে। ওকে, কন্টেন্টে যদি আমরা চলে আসি, তো এবার নাম্বার 16 যদি আমরা মুভ করি, তো নাম্বার 16 যে কন্টেন্টের ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে সারে জাহাঁ সে আচ্ছা, যাতে প্রতীক গান্ধী রয়েছে, তিলোত্তমা সৌম্য রয়েছে, অনুপ সোনি রয়েছে, আর সানি হিন্দুজা মানে আমাদের সন্দীপ ভাইয়া রয়েছে। ওকে, তো দেখুন এই কন্টেন্টটা এটা একটা ওই স্পাই জনরার কাজ হতে চলেছে, তার মধ্যে আমাদের পেট্রিয়টিজমও থাকবে যেটুকু মনে হলো দেখে। ওকে, সেই জন্য এই নামটা সারে জাহাঁ সে আচ্ছা এই নামটাই দেওয়া হয়েছে। তো বাকি দেখা যায় এই কন্টেন্টের মধ্যে কি থাকবে না থাকবে সেটা তো আমরা ফিউচারেই জানতে পারবো, বাট টিজার লেভেলে ঠিকঠাকই মনে হয়েছে। ওকে, আর এই জনরাটার ওপর তো নেটফ্লিক্স আগেও কাজ করছে, খুফিয়া বলে যে বিশাল ভারতবাজের যে কাজটা ছিল সেটাও কিন্তু এই জনরারই কাজ, ঠিক আছে। এবার বাকি আমরা আরও এর গ্লিমস এটসেট্রা দেখলে জানতে পারবো, বাট টিজার লেভেলে আমার ঠিকঠাকই লেগেছে, ইন্টারেস্টিংই লেগেছে। ওকে, তো 17 যে কন্টেন্টের ব্যাপারে আমরা কথা বলছি সেটা হচ্ছে বীর দাস ফুল ভলিউম। তো এটা একটা স্ট্যান্ড আপ কমেডির কাজ হতে চলেছে, তো এখানে আমরা বীর দাসের স্ট্যান্ড আপ কমেডি জোকস এটসেট্রা দেখতে পাচ্ছি, যেগুলো ঠিকঠাকই লাগছে। এবার বাকি এটা যারা স্ট্যান্ড আপ কমেডি মানে ফ্যান তারা এই কাজটা দেখতে পায়। তো আমি এমনি স্ট্যান্ড আপ কমেডি আমি ফলো করি, কিন্তু বীর দাসেরও আমি দেখেছি ভিডিওস, এমনি ভালোই লাগে, ঠিক আছে। তো এই কাজটার জন্য আমি খুব একটা এক্সাইটেড নই রাদার দ্যান দ্য আদার কন্টেন্টস অ্যান্ড অল। ওকে, বাট ঠিকঠাকই লেগেছে, মানে যারা স্ট্যান্ড আপ কমেডির ফ্যান তারা এই কাজটা দেখতে পারে। ওকে, যখন আসবে 18 যে কন্টেন্টের ব্যাপারে আমরা কথা বলবো সেটা নান আদার দ্যান ডাইনিং উইথ দ্য কাপুরস। তো এটা একটা রিয়েলিটি শো হতে চলেছে, এটা আমাদের ওই জি বাংলায় রান্নাঘর যেরকম ছিল ওই ধরনের কোনো একটা কাজ হতে চলেছে, যেখানে আমরা পুরো কাপুর ফ্যামিলিকে দেখতে পাচ্ছি। ওকে, তো দেখা যাক এই শোটা কতটা কি ইন্টারেস্টিং হয়। কোনো টিজার ফিজার রিলিজ হয়নি, এটা একটা মানে পোস্টারে রিলিজ করা হয়েছে, তো সেটা দেখা যাক কতটা কি ইন্টারেস্টিং হয় না হয়। ওকে, এবার লাস্ট যে কন্টেন্টটা নাম্বার 19 যে কন্টেন্টটার ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে নান আদার দ্যান बेटे को हाथ लगाने से पहले बाप से बात कर, নান আদার দ্যান দ্য ব্যাডাস অফ বলিউডের ব্যাপারে। তো এই অ্যানাউন্সমেন্টটা সিরিয়াসলি বলছি মানে সব থেকে আনএক্সপেক্টেড অ্যানাউন্সমেন্ট ছিল, ঠিক আছে। তো এই অ্যানাউন্সমেন্টটা মানে এখানে আমরা বেসিক্যালি কি দেখছি যে শাহরুখ খানকে লাইন্স বলতে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো শাহরুখ খানকে বারবার বলছে ওয়ান টেক করতে 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 তারপর শাহরুখ খানের ক্যারেক্টারটা ইরিটেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর সেখানে শাহরুখ খানকে বিভিন্ন ধরনের ইমোশনসে করতে হচ্ছে, এরকম করে এই যে পোস্টার হচ্ছে সেইখানেও তাকে করছে, ডায়লগ ডেলিভারি দিতে হচ্ছে, কিন্তু কোনো টেকই তার অ্যাকসেপ্ট হচ্ছে না। তারপর লাস্টে শাহরুখ খান বলছে যে তেরে বাপ কা রাজ হ্যায় ক্যা। তারপর ওই আরিয়ান খানের ক্যারেক্টারটা হাসতে হাসতে বলছে হ্যাঁ, ঠিক আছে। তো ওই জায়গাটা হিউমারটা দারুণ লেগেছে, ঠিক আছে। তারপরে শাহরুখ খান নিজে ওই ডায়লগ ডেলিভারি দিয়ে অ্যানাউন্সমেন্টটা করে সিরিজটা, ঠিক আছে। তারপর দ্য ব্যাডাস অফ বলিউড বলে ওই আসে, আর ব্যাডাসের ওইখানে দেখবেন ওই মাঝখানে একটা স্টার দেওয়া আছে, সেটা ইচ্ছে করেই করা আছে যাতে একটা কিউরিসিটি তৈরি করা যায়। এটা মানে রেড চিলিজ আর নেটফ্লিক্সের মার্কেটিং স্ট্র্যাটেজি। ওকে, এটা জাবানের ক্ষেত্রে করেছে যে তারা
টিজারের জায়গায় প্রিভিউ অ্যানাউন্স করেছিল, ঠিক আছে। তো সেই জিনিসগুলো এগুলো তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি, আর কিছুই না। যাই হোক, তারপর যখন এটা শেষ হলো, মানে শাহরুখ খান যখন করলো, সবাই হাততালি দিয়েছে, তখন আরিয়ান খানের ক্যারেক্টারটা বলছে মানে ক্যামেরা রোল হয়নি, আর একটা টেক দিতে হবে। তখন শাহরুখ খানের ক্যারেক্টারটা চলে এলো, তারপর লাস্টে আরিয়ান খান বলছে বেটে কো হাত লাগানে সে পেলে, মানে ওই জওয়ানের ওই লাইনটা একটা রেপ্লিকা করা হয়েছে। তো ওই জায়গাটা আমার দারুণ লেগেছে, মানে এই টিজারটা দেখে সত্যি বলছে মস্তি পেয়ে গেছি। এখানে যা মানে করা হয়েছে, গ্রিন স্ক্রিন দেওয়া হচ্ছে, সেগুলো দেখে মস্তি পেয়ে গেছি। আর এইখান থেকে আমরা বুঝতে পারছি শোটার মধ্যে কিন্তু প্রচুর কিন্তু হিউমার থাকতে চলেছে, ঠিক আছে। সেইভাবেই কিন্তু অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে। আর এখানে মানে শাহরুখ খান যে কথাগুলো বলবো, দ্য মোস্ট চিপিয়েস্ট, মোস্ট ক্রিপিয়েস্ট, দ্য মোস্ট এনগেজিং, দ্য মোস্ট এন্টারটেনিং, তো অনেক কিছু এখানে মানে শাহরুখ খান অ্যাডজেক্টিভস ইউজ করেছেন। তো দেখা যায় কি এই শোটা সত্যি অতটা এন্টারটেনিং হয় কিনা, কারণ কি শাহরুখ খান যেহেতু এত কনফিডেন্টের সাথে বলছে কথাগুলো, তো তার মানে হয়তো নিশ্চয়ই ভালো কিছু বানিয়েছে, ঠিক আছে। আর আরিয়ান খানের যেহেতু ডেবিউ কাজ, তো দেখা যাক কতটা কি ভালো হয় না হয়। এখানে শোনা যাচ্ছে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে কিন্তু নেওয়া হয়েছে, ওকে, বলিউডের থেকে, তাদের লাইফ স্টোরি সম্বন্ধে আমরা এটসেট্রা সম্বন্ধে জানতে পারবো। তো দেখা যাক কতটা কি কাজটা ভালো হয়। তো এর যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা, সেটা তো মানে ফুল অন ফান ছিল, কিন্তু কাজটা কতটা কি ভালো হয় সেটা তো আমরা মানে ফিউচারেই জানতে পারবো। তো এর অ্যানাউন্সমেন্টটা আমার দারুণ নিয়ে গেছে, ওকে, স্পেশালি শাহরুখ খানকে অনেকদিন পর দেখে ভালো লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন নেটফ্লিক্সের 2025-এর স্ট্রেট নিয়ে। তো আপনারা কোন কোন টিজারগুলো দেখেছেন, আপনারা কোন কোন কাজগুলোর জন্য এক্সাইটেড, সেটা আমাকে কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাবেন, ওকে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ারও করে দিতে পারেন নিজের বন্ধুদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।